স্বাগত দেশযোগে, সাথে আছি আমি রূপাইয়া তদিতি। শুনছিলেন প্রধান শিরোনাম, এবারে বিস্তারিত। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের আদেশ প্রত্যাহার সহ উপাচার্যের পদত্যাগের দাবিতে আবারও উত্তাল হয়ে উঠছে ক্যাম্পাস। মঙ্গলবার শিক্ষার্থীরা বন্ধ ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করে। এ সময় তারা বহিষ্কার আদেশ প্রত্যাহার, আবাসিক হল খুলে দিয়ে ক্লাস শুরুর দাবি জানান। এক পর্যায়ে তালা ভেঙে হলে উঠে যান। এ নিয়ে উপাচার্য জানান, বহিষ্কারের সিদ্ধান্ত সিন্ডিকেটের। এ নিয়ে তার কিছু বলার নেই। সোহেল রহমানের ক্যামেরায় কনক রহমানের প্রতিবেদন। সোমবার কুয়েটের সিন্ডিকেটের সভায় গত 18 ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় 37 শিক্ষার্থীর সম্পৃক্ততা পাওয়ায় তাদের সাময়িক বহিষ্কার করা হয়। পাশাপাশি 2 মে ক্যাম্পাস খুলে দেওয়া এবং 4 মে থেকে ক্লাস শুরুর নির্দেশনা আসে। বহিষ্কার বাতিলের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থীরা বিভিন্ন স্থান থেকে ক্যাম্পাসে জড়ো হতে থাকে। দুপুরে 1টায় দুর্বার বাংলার সামনে সমাবেশে শিক্ষার্থীরা জানান, 37 জন শিক্ষার্থীর পরিচয় জানায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে আহত ও আন্দোলনরত শিক্ষার্থী থাকার শঙ্কা রয়েছে। আমাদের আন্দোলনকারীদের উপরেই হচ্ছে গিয়ে যদি বহিষ্কার আদেশ চাপিয়ে দেওয়া হয়, স্বাভাবিকভাবে আমরা সেটা মানব। নিরপরাধ শিক্ষার্থী যারা তাদের ন্যায্য দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছে, তারা যদি কোনো হয়রানির শিকার হয় কিংবা তাদের বিরুদ্ধে কোনো শাস্তি যদি আসে, তাহলে আমরা কেউ মেনে নেব না। তারা আরো জানান, সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটির কেউই তাদের সাথে যোগাযোগ করেনি, এমনকি আহত শিক্ষার্থীদের সাথে কথা বলেনি। তাই কমিটির সিদ্ধান্ত একপেশে। যেহেতু ভিসি কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, যেহেতু ভিসি ব্যর্থতার দায় নিতে অস্বীকার করেছে, যেহেতু ভিসি নেট পানি অফ করে শিক্ষার্থীদের হল থেকে বের করে দিয়েছে, সেহেতু আমরা 6 দফা থেকে 1 দফা ঘোষণা করছি। পরে দুপুর 2টায় উপাচার্যের পদত্যাগের 1 দফা দাবিতে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে সমবেত হয় শিক্ষার্থীরা। এরপরে শিক্ষার্থীরা 6টি আবাসিক হলে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এ বিষয়ে টেলিফোনে উপাচার্য জানান, সিন্ডিকেটের সভায় আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত আসে। এখন আবাসিক হলের তালা ভাঙা মানে শিক্ষার্থীরা কুয়েটের আইন ভঙ্গ করল। সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে এই হিসাব করে তারা বলতেছে যে আমাদের ছাত্ররা যখন চলে গিয়েছে, তারা তো হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন জায়গা থেকে আসে। এখন তারা যেহেতু বিভিন্ন জায়গায় আছে, আমরা একটা নির্দিষ্ট সময় দিয়ে তারপরে হলটা খুলবো, তার 2 দিন পরে ক্লাস শুরু করবো। এদিকে শিক্ষার্থীরা আরো অভিযোগে জানিয়েছেন, করোনা, জুলাই আগস্ট গণঅভ্যুত্থান, পরবর্তীতে ফেব্রুয়ারিতে ছাত্রদের উপর হামলার পর ক্যাম্পাস বন্ধ হয়ে যাওয়ায় সেশন জটে পড়েছে 16টি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা। কনক রহমান, 71, খুলনা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফেব্রুয়ারির সংঘর্ষের ঘটনায় প্রশাসনের অনৈতিক, পক্ষপাতদুষ্ট এবং দমনমূলক আচরণের বিরুদ্ধে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে বুয়েটের শহীদ মিনার প্রাঙ্গণে এক মানববন্ধন থেকে এই নিন্দা জানানো হয়। পরবর্তীতে কুয়েটের সাথে একাত্মতা ঘোষণা করে সব কর্মসূচিতে তাদের পাশে থাকারও ঘোষণা দিয়েছেন বুয়েটের এই শিক্ষার্থীরা জানান, গেল 18 ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে স্থানীয় ছাত্রদল ও বিএনপি পন্থীদের সশস্ত্র হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হলেও প্রায় 2 মাস পর প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়। ওই ঘটনায় 22 জনের বিরুদ্ধে মামলা ও 37 জনের সাময়িক বহিষ্কারাদেশ দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধীনতা ও শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার হরণের চেষ্টা বলে মনে করেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। 18 ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং স্থানীয় ছাত্রদলকে অভিযুক্ত করে 5 দফা দাবি করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটি। এছাড়া অন্যায়ভাবে মামলার আসামি করা 22 জনের মুক্তি ও 37 শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন তারা। এ সময় শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রমে ফিরে যেতে চাইলেও 10 এপ্রিল 22 জন সাধারণ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয় বলে অভিযোগ করেন। 37 জন শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব ভিসির পদত্যাগ সহ 5 দফা দাবি করেন। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেয় সংগঠনটি। কুয়েটে ছাত্রদল যুবদলের মামলা এবং শিক্ষার্থীদের বহিষ্কারের বিষয়ে পূর্ণ নিরপেক্ষ তদন্ত করে দোষীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে।
দাবি 2, আগামী 24 ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের নামে মামলা এবং বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। দাবি 3, কুয়েটের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদকে আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। এদিকে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের পর্যাপ্ত অনুশীলনের সুবিধা না দেওয়ার প্রতিবাদ এবং দ্রুত হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। পরে তারা দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি শুরু করে। এদিকে শিক্ষার্থীদের দাবি পূরণ, হাসপাতাল চালু ও লোকবল সংকট নিরসনে মন্ত্রণালয়ে জানানো হয়েছে বলে জানান মেডিকেল কলেজের অধ্যক্ষ। শহীদ নূর আহমেদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সোমবার এই কর্মসূচির ডাক দিয়ে মঙ্গলবার সকাল থেকে মেডিকেল কলেজের সামনে মানববন্ধন বিক্ষোভ মিছিল শুরু করে। পরে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি দেয় সুনামগঞ্জ মেডিকেল কলেজের 2য়, 3য় এবং 4র্থ ব্যাচের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, এই মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম চালু থাকলেও হাসপাতাল চালু না হওয়ায় ক্লিনিক্যাল চর্চা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। একই সাথে ট্রান্সপোর্ট, লোকবল সংকট, চিকিৎসা সরঞ্জামের অভাবে শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে। আমাদের স্যাররা, আমাদের ফ্যাকাল্টি, আমাদের কলেজ কর্তৃপক্ষ তারাও আমাদের বিভিন্ন সময় আশ্বাস দিয়ে গেছেন যে আমাদের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো দূর হবে, কিন্তু দিনের পর দিন চলে গেল কিন্তু আমাদের এই সমস্যাগুলো দূর হলো না। আমাদের নিশ্চয়তা দিচ্ছে আমাদের ওয়ার্ড ক্লাস পর্যাপ্তভাবে হবে এবং আমাদের হাসপাতাল কবে ঠিক চালু হবে সেটা সঠিক রূপরেখা দিচ্ছে। ততদিন পর্যন্ত আমরা ক্লাস পর্যন্ত আসছি। স্যারদের সাথে আলোচনা করার পরেও কোনো স্যাররা করে নাই, আমাদেরকে কোনো ব্যবস্থা করে দিতে পারে নাই, তাই আমরা আজকে এই দাবিতে নামছি। এছাড়াও সপ্তাহে 6 দিন প্র্যাকটিক্যাল শিক্ষা হওয়ার কথা থাকলেও সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট AMG ওসমানী মেডিকেল কলেজে কোনো মতে অনুশীলন করছেন তারা, কিন্তু যাতায়াতের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সেই অনুশীলনও করতে পারছেন না। একটা স্টুডেন্ট সে হচ্ছে ভূকিষ্ণলে অনেক কিছু অর্জন করতে পারে, কিন্তু সে যদি ওয়ার্ডে না যায়, সে যদি রোগীর সংস্পর্শে না যায়, তাহলে কিন্তু তার যে নলেজটা ওটা কিন্তু আর তখন আর প্র্যাকটিক্যাল হয় না। কথা ছিল সকালে গিয়ে ওয়ার্ড করা, সন্ধ্যায় গিয়ে আরেকবার ওয়ার্ড করা, সেখানে আমরা একবার ওয়ার্ড করার সুযোগ পাচ্ছি না। রোগীর গায়ে হাত না দিলে কেউ তো ডাক্তার হতে পারবে না। আমরা চাই আমরা যেন প্র্যাকটিক্যাল নলেজটা ভালো গ্যাদার করতে পারি। এদিকে শিক্ষার্থীদের দাবি পূরণ, হাসপাতাল চালু ও লোকবল সংকট নিরসনে মন্ত্রণালয়ে জানানো হয়েছে বলে জানান মেডিকেল কলেজের অধ্যক্ষ। আমাদের যেটা প্রবলেম হয়েছে যে 1 বছর এক্সটেনশন হয়েছে কিন্তু 5th ইয়ার চলে আসছে। 5th ইয়ার চলে আসার কারণে ওয়ার্ড, ক্লিনিক্যাল ক্লাস এগুলিতে প্রবলেম হচ্ছে। এখান থেকে সদর হসপিটাল 15 কিলোমিটার দূরে এবং এইটা মেনটেন করা আমাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে। আর হসপিটাল আমরা যেটা চাচ্ছি যে হসপিটাল যদি আমাদের আউটডোর বেসিসে অন্তত ডিসেম্বরের মধ্যে চালু করা যায়, তাহলে আসলে ছাত্রছাত্রীদের অনেক উপকার হবে এবং ক্লিনিক্যাল ক্লাস করতে পারবে। 2018 সালে সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রকল্পের অনুমোদন দেয় সরকার। 2020 ও 2021 অর্থ বছরে 50 জন শিক্ষার্থী নিয়ে অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম চালু হয়। এরপর 2023 সালে সদর উপজেলার মদনপুর এলাকায় স্থায়ী ক্যাম্পাস চালু হলেও অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় হাসপাতাল কার্যক্রম চালু করতে পারেনি কর্তৃপক্ষ। শাকিলা শম্পা, 71। 6 দফা দাবিতে রাজশাহীর রেলগেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বেলা 12টা থেকে নগরীর রেলগেট এলাকা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা জানায় 6 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা আরও জানায়, রাজশাহী পলিটেকনিকের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুবিধা বাতিল করতে হবে। উপসহকারী প্রকৌশলী ও সমমান পদে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি থেকে পাশ করলে সংরক্ষিত পদের বিপরীতে নিয়োগ দিতে হবে। এছাড়া 6 দফার সব দাবি মানতে হবে। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি 14 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আমদানি শুল্কের কর অব্যাহতির মেয়াদ শেষ হওয়ায় ব্যবসায়ীদের দাবির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত বলে জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বোতলজাত সয়াবিন তেলের দাম 14 টাকা বাড়িয়ে 189 টাকা করা হয়েছে, যা আগে 175 টাকা করে খুচরা বাজারে বিক্রি হতো।
অন্যদিকে খোলা সয়াবিন ও পাম তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার 169 টাকা, যা আগে ছিল 157 টাকা। গেল 31 মার্চ ভোজ্য তেল আমদানি পর্যায়ে সরকার যে শুল্ক বা কর অব্যাহতি দিয়েছিল তার মেয়াদ শেষ হওয়ায় ব্যবসায়ীদের দাবির বিপরীতে এই সিদ্ধান্ত নেয় ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। এদিকে এক প্রশ্নের জবাবে বাজারে চালের দাম বেড়ে যাওয়াকে দুর্ভাগ্য উল্লেখ করে বোরো ধান উঠলে এই দাম কমে যাবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমানো সহ উভয় দেশের বিভিন্ন বিষয় আলোচনায় বুধবার যুক্তরাষ্ট্রের দুজন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর 3 দিনের জন্য বাংলাদেশে আসছেন বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। পুরাতন সংযোগে গ্যাসের আগের দাম প্রতি ইউনিটে 30 টাকা বহাল রাখলেও একই কারখানার অনুমোদনের অতিরিক্ত চাহিদায় আরও 10 টাকা বেশি, অর্থাৎ সব মিলে 40 টাকা গুনতে হবে শিল্প মালিককে, যা আগের দামের চেয়ে 33% বেশি। নতুন কারখানার সংযোগেও দাম বাড়িয়ে প্রতি ইউনিট 40 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এটি কার্যকর হবে চলতি এপ্রিল থেকেই। শিল্প মালিকরা বলছেন, গ্যাস সংকটে ভুগে ঠিকমতো পণ্য উৎপাদন করা যাচ্ছে না। এর মাঝেই নতুন এবং পুরাতন সংযোগে গ্যাসের ভিন্ন ভিন্ন দাম নির্ধারণ আইন বহির্ভূত এবং বৈষম্যমূলক। এতে বিনিয়োগ নিরুৎসাহিত হবে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। দেশে গ্যাস ভিত্তিক শিল্পের মধ্যে অন্যতম টেক্সটাইল খাত। মিলগুলো গ্যাস সংকটে তুলছে 30 থেকে 40% উৎপাদন কমিয়ে। এমন অবস্থার মাঝে পুরাতন সংযোগের জন্য প্রতি ইউনিটে আগে 30 টাকা বহাল রেখে অনুমোদিত চাহিদার বেশি এবং নতুন সংযোগের দাম নির্ধারণ করা হলো 40 টাকা। শিল্প মালিকরা বলছেন এটি বেআইনি এবং বৈষম্যমূলক। আপনি যদি আমার থেকে জ্বালানি না দেন, আমার মূল্য বাড়ালেন কমালেন, সেটা তো বড় জিনিস হচ্ছে। আমার প্রতিদিন আমার একটা হিসাব 30% লস হচ্ছে, প্রোডাকশন লস হচ্ছে, আমি লস দিয়ে যাচ্ছি টাকা। এবং নীতিমালা বানান, তারপরে আপনারা নতুন ইন্ডাস্ট্রি, নতুন বিনিয়োগের ব্যাপারে আপনারা চিন্তা ভাবনা করেন। গার্মেন্টস মালিকদের সংগঠন বিকেএমইএ বলছে, গ্যাসের দাম বৃদ্ধিতে পুরাতন কারখানা সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগ থমকে যাবে। গ্যাস কোম্পানিগুলির যে নীতিমালা, সেই নীতিমালার মধ্যেই কিন্তু বলা আছে একই শ্রেণীর গ্রাহকের জন্য ভিন্ন ভিন্ন রেট হওয়া যাবে না। তো এটা কিন্তু নীতিমালার পরিপন্থী যেটা করা হয়েছে, এবং অবশ্যই এতে বিনিয়োগ নিরুৎসাহিত হবে। টেক্সটাইল মিল মালিকদের সংগঠন বিটিএমএ বলছে, গেল বছর গ্যাসের দাম 102% বাড়ানোতেই বিল পরিশোধে হিমশিম খেতে হচ্ছে। বিদেশি ইনভেস্টর কমিটমেন্ট আসে নাই, আসার আগে আপনি যদি গ্যাস দামটা 33% বৃদ্ধি করেন তাহলে তারাও কিন্তু নিরুৎসাহিত হবে। এক বছর হয় না, এক বছর পরে আবার কবে বাড়াবেন তারা কোনো দিক নির্দেশনা নাই। আমার মনে হয় প্রত্যেকটা একটা মাস্টার প্ল্যান থাকা উচিত। দাম না বাড়িয়ে বরং সিস্টেম লসের নামে গ্যাসের অপচয় কমানো এবং নতুন কূপ অনুসন্ধান ও খননের পরামর্শ শিল্প মালিকদের। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে পাঠানো উদ্ধার ও চিকিৎসা সহায়তাকারী 55 সদস্যের দল ফিরে এসেছে। এ সময় তারা ফেরত নিয়ে এসেছে মিয়ানমারে বিভিন্ন সময়ে আটক 20 বাংলাদেশিকে। বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বা নৌজা সমুদ্র অভিযান মঙ্গলবার দুপুর 1:30টায় জাহাজটি নৌবাহিনীর নেভাল বার্থ 2-তে ভেড়ে। নৌবাহিনীর কর্মকর্তারা জানান, 120 টন ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে বা নৌজা সমুদ্র অভিযান বাংলাদেশের উদ্দেশ্যে গত 13 এপ্রিল মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দর ছাড়ে। গত 30 মার্চ ও 1 এপ্রিল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্য, চিকিৎসক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দলটি মিয়ানমার গিয়েছিল। প্রায় 2 সপ্তাহ ধরে তারা সেখানে ধসে পড়া ভবন পরিষ্কার, আহতদের উদ্ধার ও চিকিৎসা সেবা দেন। ফেরার সময় তারা নিয়ে আসেন 20 জন বাংলাদেশিকে। গত 2 বছর ধরে মানব পাচারের শিকার হয়ে তারা মিয়ানমারে আটকে ছিল। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে মঙ্গলবার দুপুর 12টা থেকে পটুয়াখালীর কলাপাড়ায় মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে, সঙ্গে রয়েছে বজ্রপাত। দীর্ঘ খরা ও তাপপ্রবাহের পর বৈশাখ শুরুর এই বৃষ্টিতে জনজীবনে স্বস্তি এসেছে। কৃষকরা জানান, এই বৃষ্টি গ্রীষ্মকালীন ফসল উৎপাদনে আশীর্বাদ। দীর্ঘ খরার কারণে কলাপাড়ার অধিকাংশ খাল ও পুকুর শুকিয়ে গেছে। এতে উপকূলীয় এলাকায় সেচের ও খাবার পানির তীব্র সংকট দেখা দেয়। তাই বৃষ্টিতে সেচ ও খাবার পানির সংকট কাটবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজকের বুলেটিন জানানো হয়েছে আগামী 5 দিন থেমে থেমে এই বৃষ্টিপাত থাকতে পারে। এ সময় তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। ফরিদপুরের মধুখালীতে তরমুজ বোঝাই ট্রাক উল্টে চালক ও তার সহকারী নিহত হয়েছেন। ভোরে ধোপঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায় ট্রাকটি খুলনা থেকে ঢাকা যাচ্ছিল। গোপঘাট এলাকায় তরমুজ বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে মারা যান হেলপার। পরে আহত অবস্থায় চালককে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুর্ঘটনার পর প্রায় 1 ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। জামালপুরের হাটচন্দ্রা এলাকায় নিজের মাকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে মঞ্জুরুল ইসলাম মঞ্জু। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর আশিকিন জানান, মঙ্গলবার সকালে এই হত্যার ঘটনা ঘটেছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। এলাকার লোকজন জানান, চোখের চিকিৎসার জন্য বৃদ্ধা মঞ্জিলা বেগম তার বাড়ির 3টি মেহগনি গাছ বিক্রি করেন 16,000 টাকায়। মঙ্গলবার সকালে সেই গাছ কাটা শুরু করলে তাদের ছুরিকাঘাত করে মঞ্জু। এ সময় ছেলেকে ফেরাতে গেলে নিজের মাকেও এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় সে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মঞ্জিলা বেগমকে মৃত ঘোষণা করেন। বঙ্গোপসাগরে শুরু হয়েছে 58 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা। বাংলাদেশি জেলেদের দাবির পরিপ্রেক্ষিতে এবার সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধের সময়সীমা 7 দিন কমানো হয়েছে। এই সিদ্ধান্ত পটুয়াখালীর রাঙাবালি উপকূলের জেলেরাও আরও জানান, নিষেধাজ্ঞার সময়সীমা কমানোর সিদ্ধান্তে তারা স্বাগত জানায়, কিন্তু খাদ্য সহায়তা নিয়ে তাদের বিপদের মধ্যে থাকতে হয়, কারণ এখনও নিবন্ধনের বাইরে রয়েছে বহু জেলে। বিস্তারিত কামরুল হাসানের প্রতিবেদনে। এবার ভারত ও বাংলাদেশের মাছ ধরার নিষেধাজ্ঞার সময় প্রায় একই। বাংলাদেশের জেলেরা জানান, এবার দীর্ঘদিনের একটি সমস্যার অবসান হয়েছে। আগে ভারতের নিষেধাজ্ঞা প্রায় 39 দিন আগেই উঠে যেত। এতে বেশিরভাগ মাছ ধরা পড়তো ভারতীয় জেলেদের হাতে। এবার আর সেই সুযোগ থাকছে না। বর্তমানে শুনলাম যে জনদল একসাথে অবরোধ দিতে আছে, আমরা জেলেরা অনেক গর্বিত, ভালো। এখন মাছ পোনা কম, আশা করি অবরোধের পর আমরা যদি নামি তাহলে অনেক মাছ পাবো। তবে নিষেধাজ্ঞার সময়ে কর্মহীন হয়ে পড়েন হাজার হাজার জেলে। সংসারের খরচ, ঋণের কিস্তি আর দাদনের চাপে জীবন হয়ে ওঠে দুর্বিষহ। এই সময়ে সরকারের পক্ষ থেকে জেলেদের জন্য বরাদ্দ থাকে খাদ্য সহায়তা। অভিযোগ রয়েছে, নিষেধাজ্ঞা শুরু হলেও খাদ্য সহায়তা সময় মতো বিতরণ হয় না। অনেক নিবন্ধিত জেলে চাল না পেলেও তালিকায় থাকে এমন অনেকের নাম যারা প্রকৃত জেলেই নন। অবরোধ চলবে যে কয়দিন, আমাকে তো বেকারি কোনো কাজ বাজ নাই, আর আমাকে জানলে কাম ছাড়া তো অন্য কোনো কাজও নাই। কিস্তি মিস্তি আছে, এনজিওর ঋণ আছে, অনেক সমস্যায়। জানলে নাম পায়খানা পায়ে দিয়ে মোটরসাইকেল এলারা পায়ে দিয়ে ওই যারা ডিগ্রি করে হ্যাঁ এত কষ্ট করে যাবে, তমো জানলে নাম পাইনি। মৎস্য বিভাগ বলছে, নিষেধাজ্ঞা মানলে মাছের উৎপাদন ও মজুদ বাড়বে, জেলেরা উপকৃত হবে। নিষেধাজ্ঞার সময় সহায়তার চাল নিষেধাজ্ঞার শুরুতেই বিতরণের উদ্যোগ নেওয়া হবে। 15 এপ্রিল হতে 11 জুন মোট 18 দিন এই সময় নিষেধাজ্ঞা জারি থাকবে। এই নিষেধাজ্ঞা চলাকালীন আপনার সাগরে কেউ মাছ ধরতে নামবেন না, এমনকি আশাপুরি পার্শ্ববর্তী দেশগুলা তারাও সাগরে মাছ ধরতে পারবে না। বিশেষজ্ঞদের মতে, সমুদ্র সম্পদ সংরক্ষণে নিষেধাজ্ঞা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কর্মহীন এই সময়টিতে জেলেদের জীবিকা নিশ্চিত করাও জরুরি। কিছু জেলে এরকম আছে যে কিনা সেই জেলে পেশা পরিবর্তন করেছে, মারা গিয়েছে, বা সে মানে এইটাকে এই লিস্ট যেটা রয়েছে এটাকে আসলে হালনাগাদ করা দরকার। তাহলে আমাদের এই যে অবরোধ বা এটা আরো সফলভাবে আসলে পালন করা সম্ভব হবে। রাঙাবালি উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা 16,809 জন। এখনো অসংখ্য জেলে এই নিবন্ধনের আওতায় আসেনি। কামরুল হাসান, 71, রাঙাবালি, পটুয়াখালী। মাছ ধরার নিষেধাজ্ঞার সময়ে খাদ্য সহায়তা শুধু নিবন্ধিত জেলেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রকৃত জেলেদের বিতরণের আহ্বান জানিয়েছেন বরগুনা উপকূলের জেলেরা। জেলেদের দীর্ঘদিনের দাবি ছিল ভারতের সঙ্গে মিলিয়ে বাংলাদেশে মাছ ধরার নিষেধাজ্ঞা দেওয়ার। সেই দাবি পূরণ হওয়ায় জেলেরা খুশি হলেও খাদ্য সহায়তা নিয়ে তারা এখনও খুশি হতে পারেননি। ইমরান টিটুর প্রতিবেদন। আড়তদার পাইকারদের হাক ডাকে জমে থাকা মৎস্য অবতরণ কেন্দ্রের বাজারে এখন শুনশান নীরবতা।
15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন সাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞা মেনে ঘাটে নোঙর করে আছে শত শত ট্রলার। কর্মহীন সময়ে বরগুনা উপকূলের জেলেরা জালদড়ি মেরামতে ব্যস্ত থাকলেও নোয়াখালী, চট্টগ্রাম সহ দূর দূরান্তের জেলেরা প্রস্তুতি নিচ্ছেন বাড়ি ফেরার। একই সময়ে বাংলাদেশ ও ভারতের জলসীমায় মাছ শিকারের নিষেধাজ্ঞায় সুফল মিলবে মৎস্য সম্পদে। এই ভারতের সাথে অভিযান দিয়েছে, আমাদের জন্য ভালো হয়েছে। এই কারণে আমরা চলে আসছি, আমরা জাল ফল সব খুলে ফেলছি, 2-1 দিনের ভিতরে বাড়িতে চলে যাব। সাগরে ফিরে যাবো, বড় বড় মাছ পাবো, বড় বড় ইলিশ মাছ আনতে পারবো, দেশের জন্য খুব ভালো হবে আর কি। আগে ধর আমরা মাছ বন্ধ দিলে এরা ধরতে পারো, তারা আর একসাথে দিয়ে ধরতে পারবে না। গাঙ্গো ধর প্রচুর মাছটা ছবি ভালো হইবন, দিলে টিরিফোন ভালো হয়েছে। জেলেরা বলছেন বেকার সময়ে বরাদ্দের চাল নিয়ে 9-6 করে জনপ্রতিনিধিরা। অভিযোগ রয়েছে জেলে কার্ড নিয়েও। আমাকে আসলে কিন্তু জেলে কার্ড আছে, কিন্তু ঠিক যে চাল ভাত সরকার দেয় এগুলি আমাকে পোষে না। আমার মেম্বার চেয়ারম্যানের কইছে কোনো আমার কাটমাট হয় না এই পর্যন্ত, আর আমরা এখনো বেশি কার্ডের কোনো উদ্যোগ নেই না, নিলে লাভ কি দিচ্ছি মেম্বার চেয়ারম্যান এটাই করছে। আর মৎস্য কর্মকর্তা বলছেন জেলেদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করেছে মন্ত্রণালয়। পর্যায়ক্রমে সমাধান করা হবে বাকি সব সমস্যার। জেলেরা ভীষণ স্বতঃস্ফূর্ত, তারা খুবই খুশি যে তাদের দীর্ঘদিনের যে দাবি ছিল দাবিটা আমাদের সরকার মেনে নিয়েছেন এবং তারা এবার স্বতঃস্ফূর্তভাবেই তারা এবার এটা পালন করবেন। সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন ও সংরক্ষণের জন্য নিষেধাজ্ঞায় বেকার হয়েছে বরগুনা উপকূলের অন্তত 80,000 জেলে। ইমরান টিটু, 71, বরগুনা। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নে যমুনা নদীর তীব্র ভাঙন শুরু হয়েছে। গত 1 মাসে 40টি বসতবাড়ি নদীতে বিলীন হয়েছে। এখনও হুমকির মুখে পড়ে আছে চর ডাকাতিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বসতবাড়ি ও ফসলি জমি। এতে নদী ভাঙনের আতঙ্কে দিন পার করছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন বর্ষার আগে ব্যবস্থা না নিলে হুমকির মুখে পড়বে হাজার হাজার ঘরবাড়ি, ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠান। আনসারি সুমনের তথ্য ছবিতে প্রতিবেদন। গত 1 মাস ধরে ভাঙছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের যমুনা নদী তীরের 6 কিলোমিটার এলাকা। দিন দিন ভাঙন তীব্র হচ্ছে। এরই মধ্যে 40টি বসতবাড়ি নদীতে বিলীন হয়েছে। হুমকির মুখে পড়েছে চর ডাকাতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সড়ক, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ সহ বসতবাড়ি, ফসলি জমি ও স্থাপনা। এতে আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। ভাঙনে ক্ষতিগ্রস্ত অনেকেই এরই মধ্যে এলাকা ছেড়ে চলে গেছেন। খোলাপাড়ি নৌ থানা থেকে বরখাল পর্যন্ত 5 থেকে 6 কিলো জায়গা আমাদের দীর্ঘ 11 বছর থেকে ভাঙনের কবলে পড়ে আছে। সরকারে যদি দয়া করে একটা বার দেয় তাহলে আমাদের এই নদী ভাঙনের যে রোধ করিয়া যদি একটা বান দেয় তা আমরা চলাফেরা সব দিক দিয়ে আমরা সুবিধা হবো। স্থানীয়রা বলছেন যেভাবে ভাঙন শুরু হয়েছে বর্ষার আগে স্থায়ী ব্যবস্থা না নিলে হুমকির মুখে পড়বে হাজার হাজার ঘরবাড়ি, ফসলি জমি আর এই অঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠান। শুকনো মৌসুমে যে পরিমাণ ব্যাপক হারে নদী ভাঙন হচ্ছে, এর স্থায়ী কোনো ব্যবস্থা না নিলে বর্ষার সময় এই এলাকা বিলীন হয়ে যাবে। চর ডাকাতিয়া সরকারি প্রাইমারি স্কুলও একদম ভাঙ্গার মুখে, একদম নদীর কিনারে দাঁড়িয়ে রয়েছে। এলাকার সচেতন মানুষ বলছেন প্রতি বছরই যমুনার এমন ভাঙনের মুখে পড়তে হয়। ভাঙন অব্যাহত থাকলে পুরো দেওয়ানগঞ্জ উপজেলা সদর হুমকিতে পড়বে বলে শঙ্কা তাদের। বন্যা আসার আগেই যদি সরকারের পক্ষ থেকে যদি স্থায়ী বাঁধের ব্যবস্থা না করা হয় তাইলে আমাদের এলাকা, আমাদের স্কুল প্রতিষ্ঠানগুলা, আমাদের আবাদি ফসলি জমিগুলা সবকিছু ধ্বংস হয়ে যাবে। ভাঙনের কথা স্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান ভাঙন ঠেকাতে জরুরি ডাম্পিং কাজ চলছে। এছাড়া আরো কিছু প্রস্তাবনা পাঠানো হয়েছে, অনুমোদন পেলে কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে। আমরা অস্থায়ী জরুরি প্রতিরক্ষামূলক কাজ গ্রহণ করেছি। এখানে 35 মিটার অংশে এই কাজ চলমান রয়েছে। পাশাপাশি আমরা এই কাজের উজানে এবং ঘাটিতে আরো 150 মিটারের মতো কাজের প্রস্তাবনা দিয়েছি। অনুমোদন পেলে সেই কাজটিও বাস্তবায়ন করা যাবে। এলাকার পুরনো সব শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা এবং বসতবাড়ি ও হাজারো মানুষের ফসলি জমি রক্ষায় নদী ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন যমুনা পাড়ের মানুষ। মনিরা কাজরি, 71। জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীর ভাঙনের খবর জানবো এবারে। যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী আনসারি সুমন। সুমন, সেখানে এখন পর্যন্ত কত বসতবাড়ি স্থাপনা বিলীন হয়েছে, আর ভাঙন ঠেকাতে কি ধরনের উদ্যোগ নিচ্ছে প্রশাসন?
সেখানে মূলত পর্যন্ত 40টি বছর বাড়ি নদীগর্ভ বিলীন হয়েছে। সেখানকার অনেক প্রাথমিক নদী এবং গাছপালা নদীগর্ভ বিলীন হয়েছে। এছাড়াও ডাকাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি একেবারে নদীর কিনারে অবস্থান করছে। সেই ভাঙ্গন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যেই সেখানে পানি ভর্তি ডাম্পিং করেছে, সেই কারণে ভাঙ্গনটা কিছুটা রোধ হয়েছে। তবে স্থানীয়রা বলছেন যে যদি বর্ষা মৌসুম ছাড়াই যদি এইরকম ভাঙতে অব্যাহত থাকে তাহলে আগামী বর্ষায় এই স্কুল সহ আশপাশে কোনো কিছু আর বাকি থাকবে না, সবকিছু নদীগর্ভ বিলীন হয়ে যাবে। অতিথি যদি পরিসংখ্যান আমি আপনাকে জানাতে চাই, স্থানীয় জনপ্রতিনিধিরা যদি বলছেন যে গত 10-11 বছরের ভাঙনে ঠিকাদারি ইউনিয়নের 3/2 অংশই যমুনা নদীর গর্ভে বিলীন হয়েছে। এই নদী ভাঙনের কারণে প্রায় 1200 পরিবার তাদের বসতভিটা, ফসলি জমি, গাছপালা সহ সবকিছু হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে পড়েছে। এই যে 1200 পরিবারের 5000-এর বেশি মানুষ, তাদেরকে অন্যের জমিতে আশ্রয় দিতে হয়েছে, না হয় রাস্তায় আশ্রয় দিতে হয়েছে, না হয় তাদের এই যে প্রত্যেক ভিটে মাটি যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে তারপরে কিন্তু তাদের বিভিন্ন শহরে উদ্বাস্তু হিসেবে আশ্রয় দিতে হয়েছে। এইসব মানুষদের রক্ষার্থে যদিও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্র করা হয়, তাদেরকে সহযোগিতা দেওয়া হয়, কিন্তু নদী পাড়ের মানুষদের যে দাবি যে তাদের একটি স্থায়ী বাঁধের প্রয়োজন, যে বাঁধ নদী ভাঙন রোধ করবে এবং তাদের প্রত্যেক ভিটা, ফসলি জমি এবং গাছপালা সহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো রক্ষা করবে। এবার বর্ষা মৌসুম ছাড়াই যে ভাঙন শুরু হয়েছে সেটি 6 কিলোমিটার ধরে বিস্তৃত। এই 6 কিলোমিটারের মধ্যে 3টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, একটি উচ্চ বিদ্যালয় রয়েছে, এছাড়া কয়েকটি মাদ্রাসা, মসজিদ সহ বহু স্থাপনা রয়েছে। এছাড়া হাজার হাজার ঘরবাড়ি, ফসলি জমি এবং বিস্তীর্ণ ফসলের মাঠ রয়েছে। এই ভাঙন যদি এভাবে চলতে থাকে তাহলে স্থানীয়রা যদি বলছেন যে আগামী 2-1 বছরের মধ্যে হয়তো ঠিকাদারির অস্তিত্বই গ্রামগঞ্জের মানচিত্র থেকে বিলীন হয়ে যাবে। সুমন, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম সেখানকার নদী ভাঙনের খবর। দর্শক, জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীর ভাঙনের খবর নিয়ে সহকর্মী আনসারি সুমন যুক্ত ছিলেন এতক্ষণ। দীর্ঘদিন সংস্কার না করায় বেহাল হয়ে আছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা এলাকার ফুলসাগর আবাসিক প্রকল্পের 180টি ঘর। 2004 সালে নির্মাণ করা এসব ঘর এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এতে মানবেতর দিন কাটছে বাসিন্দাদের। তাদের অভিযোগ, বারবার আশ্বাসের পরও মেরামতের কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। রাজু মোস্তাফিজের তথ্য ছবিতে প্রতিবেদন। কুড়িগ্রামের ফুলবাড়িতে জীর্ণ অবস্থায় পড়ে আছে আবাসনের 180টি ঘর। ফুটো হয়ে আছে ঘরের টিনের চাল, ভেঙে গেছে বেড়াগুলো। এ অবস্থায় কেউ কেউ চালে পলিথিন দিয়ে কোনো রকমে বসবাস করলেও অনেক পরিবার ঘর ছেড়ে চলে গেছেন। বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রশাসনের কাছে বারবার ধর্ণা দিলেও ঘরগুলো মেরামত হয়নি। এবারের বর্ষার আগেই দ্রুত ঘর মেরামতের দাবি জানিয়েছেন তারা। আমাদের ঘরগুলো একবারে থাকার উপযোগী নয়, একবারে পুরো চাল নষ্ট হয়ে গেছে। যে অবস্থা, করুণ অবস্থা, এই একটু বৃষ্টি হলেই ঘরে থাকার মতন কোনো পরিবেশ থাকে না। আমরা খুব গরিব মানুষ, দিন খাটি দিন খাই, পেটটা চলে আমাদের কোনো রকম। আমাদের এই ঘর বাড়ি ঠিক করার মতো তাগদ আমাদের নাই। ডিসি অফিস পর্যন্ত আবাসনের জন্য বিভিন্ন সময় গেছি, খালি আশ্বাস দেয়, কাজ হয় না। আমরা দ্রুত সংস্কার করি চাই আমাদের আবাসন, ফুলসাগর আবাসনে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের কোনো কর্মকর্তা ক্যামেরায় কথা বলতে রাজি হননি। তবে বাসিন্দাদের দুর্ভোগের কথা ভেবে বর্ষার আগেই আবাসন সংস্কার করে বসবাসের উপযোগী করার আশ্বাস দেন এলাকার চেয়ারম্যান। উপজেলা নির্বাহী অফিসার এবং আমাদের জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে যোগাযোগ করেছি। তারা বারবার আশ্বাস দিয়েছে যে এই ঘরগুলোর মেরামত করা হবে, কিন্তু অদ্যাবধি এই মেরামতের কোনো কাজ এখন পর্যন্ত শুরু হয়নি, কোনো বরাদ্দ আমরা পাইনি। 2004 সালে 6.5 একর জমিতে নির্মাণ করা আবাসনটিতে আশ্রয়হীন প্রতিটি পরিবারকে দেয়া হয় 4.5 শতক জমি সহ ঘর। নূর তাজমিন নীর, 71। সপ্তাহে নানা আয়োজনে পালিত হলো মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই বা জলকেলি উৎসব। মঙ্গলবার চিতমরম বৌদ্ধ বিহারে সাংগ্রাই উৎসবের আয়োজন হয়। প্রথম পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শুরু হয় পানি খেলা উৎসব। এ সময় একে অপরকে পানি দিয়ে ভিজিয়ে উৎসবে মাতেন মারমা নারী পুরুষ। সাংগ্রাই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় পানি খেলা দেখতে সেখানে সমবেত হন সব বয়সের মানুষ। সাংগ্রাই মারমাদের উৎসব হলেও
পার্বত্য জেলার বিভিন্ন জনগোষ্ঠী এমনকি বাঙালিরাও এতে যোগ দেয়। এতে উৎসব পরিণত হয় পাহাড়ি বাঙালির মিলন মেলায়। সোনারগাঁয়ে শুরু হয়েছে 3 দিনের বউ মেলা। পঞ্জিকা অনুযায়ী মঙ্গলবার বৈশাখের প্রথম দিন শতবর্ষী বট গাছের নিচে সিদ্ধেশ্বরী পূজার আয়োজন করা হয়। পরিবারে শান্তি সমৃদ্ধি এবং মঙ্গল কামনায় নারীরা দল বেঁধে পূজা অর্চনা করেন। আমাদের সহকর্মী শেখ ফরিদ আছেন সেই মেলায়, তিনি মেলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ফরিদ, কি আয়োজন রয়েছে মেলায়? মেলার দর্শকরা কি বলছেন আর আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানাবেন। আমরা সংযোগটি হারিয়েছি, পরবর্তীতে আবারও নিশ্চয়ই যুক্ত হব। অন্য প্রসঙ্গে যাচ্ছি। পিরোজপুরে 101 ধরনের দেশীয় ফল পিঠা দিয়ে বর্ষবরণ হয়েছে। এবার আনন্দ শোভাযাত্রা শেষে পিরোজপুর শহরের গোপাল কৃষ্ণ ডাউন ক্লাব মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী বন্ধু ফোরাম এই আয়োজন করে। বর্ষবরণে বাঙালি আপ্যায়ন নামে ব্যতিক্রমী এই আয়োজনে শিশু কিশোর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। তরিকুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। বর্ষবরণের দিন পিরোজপুরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠ প্রাঙ্গণ ছিল উৎসবের রঙে রঙিন। এই উৎসবকে আরো রাঙিয়ে তুলতে নানা রঙের পোশাক পরে হাজির হন নানা বয়সী মানুষ। 25 ধরনের পিঠা, 45 ধরনের ফল, 20 ধরনের মিষ্টান্ন ও 11 ধরনের শরবত রাখা হয় আয়োজনে। আর অতিথিরা হাতে মাটির বাসন নিয়ে যে যার পছন্দ মতো খাবারের স্বাদ নেন। আজকে খুবই ভালো লাগতেছে যে সবার মাঝে অংশগ্রহণ করে সবার সাথে পিঠা খেলাম, মিষ্টি খেলাম। আমরা প্রতি বছরই পান্তা ইলিশ খাইতাম, কিন্তু এই বছর আমরা হচ্ছে এই পান্তা ইলিশের গণ্ডি পেরিয়ে নতুন স্বাদ নিচ্ছি, নতুন পিঠা। মানে আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্যগুলো পিঠাপুলি এইসব আমরা এবার পেয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী বন্ধু ফোরামের আহ্বায়ক SM সাইদুল ইসলাম বলেন, আপামর বাংলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য এই আয়োজন। প্রতি বছর এমন আরো ব্যতিক্রমী আয়োজন করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। পয়লা বৈশাখ মানে উৎসব, বর্ষবরণ মানে উৎসব। উৎসবের দিনে আমরা ব্যতিক্রম কিছু খাবার, পিঠা পুলি এবং দেশীয় ফল, দেশীয় পিঠা, মিষ্টান্ন ইত্যাদি দিয়ে আমরা বাঙালি সংস্কৃতিকে ধরে রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বর্ষবরণে বাঙালি আপ্যায়ন অনুষ্ঠানে অংশ নেন জেলা প্রশাসক সহ বিশিষ্ট অতিথিরা। এমন আয়োজনে মুগ্ধ হন সবাই। শরীফ আজাদ প্রীতম, ৭১। সোনারগাঁয়ে চলছে 3 দিনের বউ মেলা। সেই মেলার খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ ফরিদ। ফরিদ, কি থাকছে মেলায়? সেখানে আসা দর্শনার্থীরা কি বলছেন মেলা নিয়ে, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন, বট গাছটি, এই বট গাছটি প্রায় 200 বছরের পুরনো। এই বট গাছটির নিচেই প্রায় 100 বছর আগে থেকেই এখানকার নববধূরা তারা এখানে স্বামী সন্তানের মঙ্গল কামনার জন্য পূজা অর্চনা করে আসছেন। প্রথমে নববধূরা আসলেও পরে বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সের নারী পুরুষরা এই বট গাছের নিচে এখানে 3 দিন ব্যাপী মেলা বসে। স্থানীয়রা
ফরিদ, আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না, নিশ্চয়ই পরবর্তীতে যুক্ত হয়ে জানবো বিস্তারিত। সোনারগাঁয়ের মেলার খবর নিয়ে সহকর্মী যুক্ত ছিলেন এতক্ষণ। জামালপুরের সরিষাবাড়িতে বৈশাখের বিকালে অনুষ্ঠিত হয়েছে চড়ক পূজা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন এই লোকজ উৎসব ঘিরে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ। এছাড়া মেলায় ছিল হাজারো মানুষের ভিড়। 11 দিনের মেলা শেষ হবে আজ। সংবাদদাতার তথ্য ও চিত্রে বিস্তারিত। চড়ক গাছে চড়ক তোলার ভক্ত বা সন্ন্যাসীকে লোহার হুড়কা দিয়ে বাঁশ ও দড়ি দিয়ে বেঁধে দ্রুত বেগে ঘোরানো হয়। তার পিঠে বিদ্ধ থাকে বান শলাকা। এই সময় ভক্তরা ঢাক ঢোল বাজিয়ে উলুধ্বনি দিতে থাকে। বৈশাখের সকাল থেকে জামালপুরের সরিষাবাড়ির কামারাবাদ ইউনিয়নের সোনাকান্দর গ্রামের সোনাকান্দর সার্বজনীন কালী ও দুর্গামাতা মন্দির প্রাঙ্গণের মেলায় ছিল দর্শনার্থী আর ভক্তের আনাগোনা। অপেক্ষা ছিল বিকালের চড়ক পূজার। পুরোহিতদের বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। দড়িতে বাঁধা অবস্থায় ঘূর্ণায়মান সন্ন্যাসীর আকাশে ভেসে বেড়ানো দেখতে ভিড় করে হাজারো মানুষ। বছরে একটাবার পূজা হয়, এই চড়ক পূজাটা আমরা খুব করি, ভক্তি শ্রদ্ধা করি। হিন্দুদের একটা উৎসব। আমরা এখানে সবাই চৈত্র সংক্রান্তির চড়ক পূজা দেখতে আসছি। দেখে আসলে আমার খুব ভালো লেগেছে, আর একটা প্রতি বছর হোক আমি সেটা চাই। আমি চড়ক পূজা দেখতে আসছি, এর আগে আমি অনেকবার দেখেছি। অনেক মানুষ অনেক কিছু মানত করে, সেই মানত পূরণ হলে অনেক কিছু অনেকজনে নিয়ে আসে। বিশ্ব শান্তির, মানুষের শান্তির জন্য, মঙ্গল কামনায় এই পূজা অর্চনাটা হয়ে থাকে। পিতা মহাদেবকে সন্তুষ্ট করতে চড়কে অংশগ্রহণ করেন বলে জানান সন্ন্যাসী। মহাদেবকে সন্তুষ্ট করার জন্য আমাদের এখানে চড়ক পূজা করা হয় এবং কি বান্নাম করা হয়। কালী পূজার মধ্যে পাঠা বলি দে, ঠিক আমরা এই ভক্তরা এই মহাদেবের পাঠান, আমরা বলি দে। ভক্তবৃন্দ ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় শান্তিপূর্ণভাবে চড়ক পূজা শেষ হয়েছে বলে জানায় আয়োজক কমিটি। আইন শৃঙ্খলা বাহিনী এবং আরো মিডিয়া ভাইয়েরা আরো যারা ছিলেন সম্পূর্ণ তাদের সহযোগিতা শান্তিপূর্ণভাবে আমরা এই চড়ক পূজা আজকে আমরা সমাপন করলাম। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন এই লোকজ উৎসবে নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত ছিল। সার্বিকভাবে তাদের সবসময় সহযোগিতা করেছি এবং আমরা সবসময় পাশে আছি। এই অনুষ্ঠান শেষের মাধ্যমে আমাদের সরিষাবাড়িতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। বিগত এক যুগ ধরে একই জায়গায় 11 দিনের মেলা হয়। পহেলা বৈশাখের দিন হয় চড়ক পূজা, আর মেলা শেষ হয় তার পরের দিন। হাসান আহমেদ, 71। বাংলা নববর্ষ উপলক্ষে বগুড়ায় হয়ে গেল লাঠি খেলা। আজিজুল হক কলেজ মাঠে করা হয় এই আয়োজন, যেখানে লোকজ সঙ্গীতের তালে তালে প্রদর্শিত হয় লাঠির নানা কৌশল, যা উপভোগ করেন নানা বয়সী দর্শক। এস.এম. আবু সাইদের প্রতিবেদনে বিস্তারিত। আবহমান বাংলার প্রাচীন খেলাগুলোর মধ্যে অন্যতম লাঠি খেলা, কালের বিবর্তনে যা প্রায় বিলুপ্তির পথে। তবে প্রতি বছর বাংলা বর্ষবরণ উৎসবকে ঘিরে দেশের নানা প্রান্তে এই খেলার আয়োজন করা হয়। বগুড়া সরকারি আজিজুল হক কলেজ মাঠে বর্ষবরণকে ঘিরে আয়োজন করা হয় এই লাঠি খেলার, যেখানে লোকজ সঙ্গীতের তালে তালে প্রদর্শিত হয় নানা আকর্ষণীয় লাঠির কৌশল, যা উপভোগ করেন কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ দর্শনার্থীরা। গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী একটি খেলা হচ্ছে লাঠি খেলা। আমরা এটা সবসময় উপভোগ করি। সাধারণত এখন সচরাচর দেখা যায় না, কিন্তু উৎসব পার্বণগুলোতে লাঠি খেলা দেখা গেলে আমাদের বাচ্চারা খুবই আনন্দ পায়। নববর্ষ উপলক্ষে অনেক আয়োজন ছিল, তার মধ্যে আকর্ষণীয় ছিল লাঠি খেলা। বিশেষ করে এটা কলেজ প্রশাসন কর্তৃক আমাদের এই আয়োজনটা আমাদের কাছে বিশেষভাবে আকর্ষিত মনে হয়েছে। আমাদের যে নিজস্ব সংস্কৃতি কালচার, সেটা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করি। আবহমান কাল থেকে বাংলা নববর্ষ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে উদযাপন হয়ে আসছে। এই লাঠি খেলা সকল বয়সের মানুষ, নারী পুরুষ শিশু নির্বিশেষে আমরা সবাই অত্যন্ত আনন্দঘন পরিবেশে আমরা উদযাপন করেছি। লাঠি খেলার পাশাপাশি আয়োজন ছিল ঢেকি খেলারও, যা আনন্দ দেয় দর্শকদের।
নতুন বছরকে বরণ করে নিতে এই আয়োজনে অংশ নেয় জেলার বিভিন্ন এলাকা থেকে আসা লাঠি খেলার দল। এই কলেজে আজকে প্রথম আমি লাঠি খেলা করলাম। লাঠি খেলা দেখালাম, ঢিকি খেলা দেখালাম, প্লেট খেলা দেখালাম, দেখে আমাকেও খুব আনন্দ লাগছে, দর্শকেও আনন্দ লাগছে। বাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই আয়োজন, জানান আয়োজকরা। এস.এম. আবু সাইদ, ৭১, বগুড়া। ঝিনাইদহের উজির আলী স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। সকাল থেকে উৎসব মুখর পরিবেশে লাঠিয়ালদের খেলা উপভোগ করেন হাজারো মানুষ। এদিকে আয়োজকরা জানান, হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্য ফিরিয়ে আনতেই এমন আয়োজন। রাজীব হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। ঢাক, ঢোল আর কাঁসার ঘণ্টার শব্দে উৎসব মুখর পরিবেশ তৈরি হয় ঝিনাইদহের উজির আলী স্কুলের চারপাশে। বাদ্যের তালে তালে অঙ্গভঙ্গি প্রদর্শন করে জম্পেশ লড়াই করেন লাঠিয়ালরা। আর এমন দৃশ্য দেখে উল্লাসে মেতে ওঠেন সব বয়সী মানুষ। লাঠি খেলা দেখতে আসলে খুব ভালো লাগছে, খেলা বেশি বেশি হওয়ার দরকার। লাঠি খেলা দেখতে আসছি, লাঠি খেলা দেখতে আমার খুবই ভালো লাগছে এবং এই খেলাগুলো আরো বেশি বেশি হওয়ার দরকার। ঐতিহ্যগুলোকে ধরে রাখবার জন্য আমরা সচেষ্ট থাকি। এত বছর আজ বন্ধ ছিল, কিন্তু এখন আজকে দেখে সেই পুরোনো দিনের কথা মনে হচ্ছে। লাঠি খেলায় অংশ নেন জেলার বিভিন্ন এলাকা থেকে আসা 12টি দল। লাঠিয়ালরা জানান, ভালোবাসার কারণে এই খেলা দেখান তারা। তবে পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যেতে বসেছে এই ঐতিহ্য। জনগণ দেখলে খুব আনন্দ পায় এবং খুশি হয়, এই জন্য আমরা লাঠি খেলা করি। আজীবন আর সুযোগ পাই নাই, আল্লাহ আমাদের তৌফিক দিয়েছে, তাই আমরা এই পর্যন্ত দোকানে আইছি। সহযোগিতায় পাইনি বলে আমরা খেলা ধরে রাখতে পারছি না, বুঝতে পারছেন? একটু সহযোগিতা পানি আমরা খেলাটা ধরে রাখতে পারি। জুয়া এসব বাদ দিয়ে খেলার দিকে ঢুকানোর জন্য আমরা এই প্রচেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে সারা দেশেই পুরাতন ঐতিহ্যকে, বাঙালির পুরাতন ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য আজকের এই কর্মসূচি। গ্রাম বাংলায় হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে লাঠি খেলার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। হাডুডু খেলা, ঘুড়ি ওড়ানো এবং গাদি খেলা সে শুরু করে সমস্ত বাংলা কৃষ্টি আজকে নষ্ট হয়ে গেছে, এদেরকে পৃষ্ঠপোষকতা করা এবং এই খেলাধুলোকে নতুন বিপ্লব আবির্ভাব ঘটানো, সেটা ইনশাল্লাহ আগামীতে বিএনপি ঘটাবে। এদিকে নতুন বছরকে বরণ আর লাঠি খেলাকে ঘিরে বসেছে গ্রামীণ মেলা। শাকিলা শম্পা, ৭১। পহেলা বৈশাখ উপলক্ষে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী পুতুল নাচ। বর্ষবরণের দিন মানুষকে আনন্দ দিতে শহরের কুড়ি ইকো পার্কে দিনব্যাপী এই আয়োজন করা হয়। নাচের কয়েকটি শোতে প্রদর্শন করা হয় বাল্য বিয়ে রোধ সহ নানা সচেতনতামূলক নাটক ও হারানো দিনের গান। রাজু মুস্তাফিজের তথ্য ছবিতে প্রতিবেদন। গ্রাম বাংলার লোকসংস্কৃতির বিনোদন মাধ্যমগুলোর একটি হলো পুতুল নাচ, যা সব বয়সী মানুষের কাছে খুবই জনপ্রিয়। বর্ষবরণে পুতুল নাচের আয়োজন করায় তাই কুড়িগ্রাম শহরের কুড়ি ইকো পার্কে ভিড় জমায় নানা বয়সী দর্শক। পুতুল নাচ দেখে সবচেয়ে বেশি আনন্দিত হয় শিশু কিশোররা, তবে বয়স্করা এমন আয়োজন উপভোগ করেন সমান তালে। নাচের কয়েকটি শোতে প্রদর্শন করা হয় বাল্যবিয়ে রোধ সহ নানা সচেতনতামূলক নাটক ও হারানো দিনের গান। আমরা এ সম্পর্কে আমাদের মা বাবার কাছে আগে থেকে জানতে পেরেছিলাম, তারা আমাদেরকে যখন গল্প বলে তখন আমাদের খুব ভালো লাগে, আমাদেরও দেখার জন্য আগ্রহ বেড়ে যায়, কিন্তু আমরা কখনো দেখতে পারিনি। বাট এখানে যখন এসে আমরা দেখতে পারলাম, আমাদের খুবই ভালো লেগেছে, আমাদের ভাই বোনকে জানাতে পেরেছি। বইয়ের মধ্যে ইতিহাসের পাতায় শুনেছি পুতুল নাচ হয়েছে, তারপরে আমার টেলিভিশনে আমরা দেখেছি পুতুল নাচ হয়েছে, কিন্তু আমরা কোনোদিনও কুড়িগ্রামে আগে আমি দেখিনি যে কোথাও পুতুল নাচ হয়েছে। তবে পুতুল নাচের কারিগররা জানান, মানুষের বিনোদনের জন্য এটিকে টিকিয়ে রাখলেও আকার সংস্কৃতির যুগে তাল মেলানো অসম্ভব হয়ে পড়ছে। আগের মতো তো আর চলে না, তার কারণ বিভিন্ন জায়গায় আগে করতাম প্রোগ্রাম, এরপরে আমার সংসারও চলতো, বা আমার সঙ্গে যে আরও 7-8 জন থাকে তাদেরও পরিবার চলতো। বেশ মোটামুটি আমরা এটা নিয়ে খুব একটা ভালো ছিলাম, ভালো দিনকাল যাইতো। কিন্তু এখন আমাদের আর সেইভাবে নাই, আর ডাকাও পাই না, প্রোগ্রামও পাই না। আমার জীবনটাই আর কি এই সংস্কৃতির উপরে আর কি আমি বেঁচে আছি। আমাদের পরিবারে আমি আর আমার মা আছে, মানে এই আমাদের জীবনটাই হলো সঙ্গীতের উপরে, সঙ্গীত নিয়েই আমি আর কি এদের উপরে নির্ভর করি আমাদের সংসারের রায় রোজগার। সুস্থ ও শিক্ষণীয় বিনোদনের জন্য পুতুল নাচ শিল্পকে টিকিয়ে রাখার দাবি জানান এর সাথে জড়িতরা। মনিরা কাজুরি, ৭১।
পহেলা বৈশাখে নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্ট। জেলা প্রশাসনের এই আয়োজনে জেলার 4 থানার 4টি দল অংশ নেয়। আর এই খেলা দেখতে জেলার বিভিন্ন জায়গা থেকে ভিড় জমিয়েছেন দর্শকরা। মোবারক হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। পরিচিত করেছেন আমাদেরকে। হাডু ডু 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 বল তুলে এক কোর্ট থেকে আরেক কোর্টে যাচ্ছে খেলোয়াড়। কখনো প্রতিপক্ষের ফাঁদে আটকে যাচ্ছে, আবার কখনো প্রতিপক্ষের খেলোয়াড়কে ঘায়েল করে নিজের কোর্টে চলে আসছে। কারণ আমরা আজকে সোমবার নরসিংদীর কালেক্টর ঈদগাহ মাঠে বৈশাখ জমে উঠেছিল কাবাডির বলে। জেলার মাধবদী, রায়পুরা, পলাশ ও শিবপুর থানার 4টি দল জেলা প্রশাসন আয়োজিত টুর্নামেন্টে অংশ নেয়। মূলত এই কাবাডি খেলাটা হচ্ছে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী খেলা। বিভিন্ন ইন্টারনেট, বিভিন্ন পাবজি গেমসের কারণে এই খেলাটা বিলুপ্ত হয়ে গেছে। বর্তমান যখন আজকে ডিসি স্যার যখন এই খেলাটা আয়োজন করেছে, আমরা খুবই আনন্দিত। যেসব বাচ্চারা আসছে, যাদের টিনেজ, তারা শুনতো বা পড়তো বই পুস্তকে যে হাডুডু একটা খেলা আছে, এই খেলাটা তারা দেখে গেছে। নতুন প্রজন্ম আসলে বাংলাদেশের যে এই খেলাটা আগে ছিল, ঐতিহ্যবাহী খেলা ছিল, এই খেলাটা মানে অনেকেই জানে না এই খেলাটা যা ছিল। এই খেলাটাকে আবার আমাদের গ্রাম অঞ্চলে এবং শহর অঞ্চলে আমাদের সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা এই খেলাটা আবার নিয়ে আসছি নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে। প্রতিটা গ্রামে এই খেলাটার প্রচলন ছিল। এটা যদি আবার নিয়মিত চালু হয় তো গ্রাম বাংলার ঐতিহ্য আবার ফিরে আসবে। দেশের জাতীয় খেলা অনেকটাই আড়ালে চলে যাওয়ায় এই খেলাকে আরও জনপ্রিয় করে তুলতেই এমন আয়োজন, বলছেন জেলা প্রশাসক। এই বছর আমরা পহেলা বৈশাখ উপলক্ষে মূলত লোকজ উৎসবের পাশাপাশি দেশীয় খেলাধুলার আয়োজন করেছি, যাতে আমাদের তরুণ সমাজ এই খেলার মাধ্যমে তাদের শারীরিক সক্ষমতার প্রমাণ দিতে পারে এবং একই সাথে এই খেলা জনপ্রিয় হয়। টুর্নামেন্টের ফাইনালে পলাশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শিবপুর থানা। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক। হাসান আহমেদ, ৭১।